ওই লাইনটা ইনস্ট্যান্ট ফালাই দিলে তাহলে করতে একটু সুবিধা হবে। অনেক সময় প্রাথমিক অবস্থা অনেক লাইন থাকলে একটু এমনিতেই প্যাচ লাগে, আর যারা আস্তে আস্তে করতে করতে অভ্যস্ত তারা মনে করেন অত লাইনে সমস্যা হয় না। আচ্ছা, এরপরে এটা হচ্ছে বেস প্লেটের, এখন ফালাই দিলাম। ওকে, এরপরে আমরা আসবো হচ্ছে এখান থেকে কলামে। তাহলে কলামে আসলে কলাম থেকে কলামের লাইনগুলো ড্র করি। ফ্লোর হাইটটা হচ্ছে আপনি আর্কিটেকচারাল থেকেই আপনি ফ্লোর হাইটটা মোটামুটি নিতে পারবেন। এরপরে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে যে তার ফ্লোরটা বা তার ইয়াটা কিসের জন্য, কি মালামাল রাখার জন্য, ওয়্যার হাউস হবে, হ্যাঁ না স্পিনিং হবে, কোনটা কি হবে এটার উপর ডিপেন্ড করে আপনার এই ফ্লোর হাইটটা নির্ধারণ হবে। তবে নর্মালি স্টিলের ক্ষেত্রে তো ফ্লোর হাইট এমনিতেই বেশি হয়, ধরেন 12 ফিট, 14 ফিট, 15 ফিট, হ্যাঁ। আর আরসিসির ক্ষেত্রে তো আমরা যখন রেসিডেন্সিয়াল করি তখন তো 10 ফিট বা 10.5 ফিট, সর্বোচ্চ 11 ফিট এরকম হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোরের হাইটটা একটু বেশি হয়, এরপর উপরে গেলে আবার সব টিপিক্যাল হয়ে যায়। আচ্ছা, এরপরে সাপোজ এইখান থেকে ফ্লোর হাইট যদি আমার মানে টপ স্ল্যাবের টপ, অথবা আপনাকে আলাদাভাবে বলেই দিবে যে এই হাইটটা কি ক্লিয়ার হাইট কিনা। এখন ক্লিয়ার হাইট বলতে আমরা কি বুঝি? আচ্ছা, এরপরে যদি এই কলামটা এই পর্যন্ত যদি হয় আমাদের, তাহলে এর মাঝখানে আবার কি থাকে আমাদের মেইন বিম বা সাব বিমগুলো থাকে। এর পরবর্তীতে যখন কলাম বাড়াবো বা কলাম উপরে এক্সটেন্ড করব সেটা আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নাই। তাহলে কলামটাকে আমরা এই পর্যন্ত কাইটা দিলাম। কাইটা দেওয়ার পরে তাহলে এটা কিন্তু এখন বেস প্লেটের লেয়ারে হয়ে গেছে। এই কলামগুলোকে অবশ্যই কলাম লেয়ারে নিয়ে যেতে হবে। তা শুরু থেকে নিয়ে গেলেই ভালো, পরবর্তীতে দেখা যাবে এরকম একটা একটা করে সিলেক্ট করে তারপর আবার লেয়ারে নিয়ে কলাম লেয়ারে নিয়ে গেলাম। আচ্ছা, এরপরে এইখান থেকে এখন আমার অ্যারেঞ্জ থেকে এই ফ্লেন্স পর্যন্ত, তাহলে মেইন বিমের লেন্থ কিন্তু আমরা জানি, তাহলে এখন মেইন বিমের ডেপথ দরকার আমার। আর এখানে হচ্ছে মেইন বিম, এটা হচ্ছে আমার সাব বিম, এই দুইটাই নিয়ে যাই, তাহলে আমার কাজের ক্ষেত্রে আরও হেল্প হবে। আচ্ছা, এটা যে আমরা ড্র করছি, এখন এটা কোথায় গিয়ে বসবে আমরা এই মেজারমেন্টগুলো ফালাই দেখেন। এটার ডিটেলস তো আমরা কলামের ডিটেলস আমরা দেখে আসছি, তারপরে এই ভিতরে এগুলো থাক। তাহলে আমাদের টোটাল এটার লেন্থ কতটুকু আছে সেটা একটু দেখি। টোটাল যদি এই টপ থেকে বটম করে দেখি, তাহলে এই 9 মিলি আমরা স্ট্রেচ করে দিলাম, ধরেন আমরা এটা রাউন্ড ফিগার 800 করে দিলাম। এরপরে আমরা যদি নর্মালি একটা লাইন ড্র করি, এইটার আউটলাইন পর্যন্ত নিতে হবে, মানে এইটাকে আলাদা একটা সেগমেন্টে নিতে হবে। যদি এইভাবে হয়, যদি এইটা এভাবে না হয় বা যদি 100 মিলি পর থাকে, তাহলে ও এন্টার আরও আমরা 25 বাড়াইলাম ধরেন। এগুলো জাস্ট আমরা অনুমান করে দিচ্ছি এই দূরত্বগুলো, এগুলো তো আসলে ডিজাইন অনুযায়ী দিতে হবে। তাহলে অথবা কিছু কিছু স্ট্রাকচার ড্রয়িং আবার দেখবেন যখন প্রফেশনাল লেভেলের কাজ করবেন, তখন এখানে আসলে এটা জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য দিচ্ছে। এখানে অনেক সময় অনেকে বোল্ড দেয় না, নর্মালি এটা যখন প্রিন্ট হবে আসলে এই বোল্ডটাও অত স্পষ্ট বোঝা যাবে না, জাস্ট এটা হচ্ছে ড্রয়িং এর সৌন্দর্যের জন্য। এটা ছোট হোক, যদিও দেখা না যাক, তারপর আপনি তাহলে অনেকে এইভাবে দেয়, তবে বেশিরভাগ ড্রয়িং আমি যা দেখছি তারা এইভাবেই জিনিসগুলো ব্যবহার করে। কারণ এই পয়েন্টটাকে ডাইমেনশন সিলেক্ট হয়েছে, এটাতে সিলেক্ট করে কপি করে এই পয়েন্টটা এখান থেকে ধরে জাস্ট এখানে বসাই দিলাম। ওকে, তাহলে এইখানে দুইটা কিন্তু আমার হয়ে গেল। এরপরে এইখান থেকে যদি আমরা সেম ডিস্টেন্সই রাখি, যেহেতু এইখান থেকে আমরা এইখানে অ্যারেঞ্জ করার পরে, এখন একটা জিনিস খেয়াল রাখবেন, যখন একটা কাজ করবেন তখন এই কাজটা ফুল কমপ্লিট করে যদি অন্য একটা কাজে যান তখন আপনাদের কাজটা সহজ হবে। এখন এইখানে আপনার এই আউটলাইনগুলো সিলেক্ট করে এগুলো আবার